Good morning, students. Welcome to our PK Math World. আজ আমরা এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর যে গণিত বই আছে তার মধ্যে থেকে একটি চ্যাপ্টার মূলদ সংখ্যার ধারণা নিয়ে আলোচনা করব এবং তার কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। প্রথমে আমরা জানব যে মূলদ সংখ্যা কাকে বলে বা মূলদ সংখ্যা বলতে কী বোঝো। সবসময় যে চ্যাপ্টারটা করবে তার কনসেপ্ট বোঝাটা খুবই দরকার, কারণ গণিত এমন একটা বিষয় যদি তার কনসেপ্ট ঠিক করে বোঝা যায় তাহলে দেখবে পুরো চ্যাপ্টারটাই তোমার কাছে খুব সহজ বলে মনে হবে। সুতরাং আমরা প্রথমে জানব মূলদ সংখ্যা কী। দেখো, তার আগে আমরা অন্য কিছু সংখ্যা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমরা সবাই বাস্তব সংখ্যা কী সেটা জানো, তাও একবার আমরা রিকল করা যাক। দেখো, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে সমস্ত সংখ্যা নিয়ে আমরা কাজকর্ম করি তা সবই হচ্ছে কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, এই বাস্তব সংখ্যার মধ্যে আবার কিছু শ্রেণীবিভাগ আছে। যেমন দেখো, 1 নম্বর হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ইংরেজিতে বলা হয় একে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাটা কি? যে সংখ্যাগুলি 1 থেকে শুরু হবে এবং তারপরে চলতেই থাকবে, 1, 2, 3, 4, 5 ডট 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 করে চলতেই থাকবে, সেটাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার পরে হচ্ছে আমরা জানব অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, সেটা কি? এই স্বাভাবিক সংখ্যাগুলো সব থাকবে, শুধু ওর সঙ্গে 0 বা শূন্যটা অ্যাড হবে, মানে 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চলতে থাকবে। এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। হোল নাম্বারের বাংলাটা অখণ্ড সংখ্যাই হবে, একটু প্রবলেম হচ্ছে বাংলাটা, হ্যাঁ ঠিকই আছে, অখণ্ড সংখ্যাই হবে। 3 হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? এর হচ্ছে ইংরেজি নাম হচ্ছে ইন্টিজার। সংখ্যা রেখা তোমরা সবাই জানো, পূর্ণ সংখ্যাটা কি ভালো করে বুঝে নাও। এই সংখ্যা রেখা না, তোমরা সব জানো 0, 1, 2, 3, এই 3, 4 এইভাবে চলছে, এইবারে হয় -1, -2, -3, -4 এইভাবে চলতে থাকে। এই সংখ্যা রেখার সমস্ত নাম্বার যেগুলো আমার করা হয় সেগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে কি লেখা যায়? 0, +1, -1, +2, -2, +3, -3 এইভাবে যে চলছে এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। এগুলো সব পূর্ণ সংখ্যা বলা হয় এগুলো সবকে। ঠিক আছে, এরপরে আমরা জানব মূলদ সংখ্যা, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে কিছু শর্ত আছে, এখানে p আর qটা পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা
হতে হবে এবং কিউটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে, মানে কিউ 0 হলে চলবে না, তাকে বলা হয় মূলদ সংখ্যা। এর ইংলিশটা আমরা কি, রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যাটা কি হলো, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউটা পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে, সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাকে মূলদ সংখ্যা বলা হয়। এবার আরেকটা জিনিস দেখো, এই যে পূর্ণ সংখ্যা এর একটা গাণিতিক প্রকাশ আছে, এটাকে এই জেড দিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে দেয়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। হোল নাম্বারটাকে এই ডব্লিউ ভাবে লেখা হয়, আর স্বাভাবিক সংখ্যাকে লেখা হয় এন দিয়ে একটা ডবল দাঁড়িয়ে, এটাকে স্বাভাবিক সংখ্যার গাণিতিক প্রকাশ। আর যে কিউ এর প্রকাশ হচ্ছে কারে, এই যে মূলদ সংখ্যা এটাকে প্রকাশ করা হয় এইভাবে একটা বড় কিউ দিয়ে, তার মাঝখানে এইভাবে কেটে এই হচ্ছে কারে মূলদ সংখ্যা, এটা হচ্ছে গাণিতিক প্রকাশ, গাণিতিক চিহ্ন বলতে পারো। ঠিক আছে, এবার মূলদ সংখ্যা হলো, তাহলে তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা ধারণা আসবে যে তাহলে অমূলদ সংখ্যাটা কি। অমূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝি। যেমন দেখো, এই মূলদ সংখ্যা 2 একটা, 2টা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ 2টাকে আমরা 2/1 আকারে লিখতে পারি। দেখো 2ও পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা, আবার একটা 0-এর সঙ্গে সমান নয়, তাহলে 2ও একটা মূলদ সংখ্যা। সেই একই রকমভাবে আমরা 3/2 বলতে পারি, -1/2 বলতে পারি, কারণ -1, দেখো এই -1টাও পূর্ণ সংখ্যা, 2টাও পূর্ণ সংখ্যা, আবার 2টা 0 নয়, মানে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে, সেই জন্য এগুলোকে সব কী বলতে পারি, মূলদ সংখ্যা। তাহলে তোমরা আমাকে একটা জিনিস বলো তো, 0 কি মূলদ সংখ্যা? 0 কি মূলদ সংখ্যা? প্রশ্ন, জিজ্ঞাসার চিহ্ন। 0টা কি মূলদ সংখ্যা হবে? অবশ্যই হবে, কারণ দেখো 0কে আমরা যেমন খুশি তেমন লিখতে পারি, এইভাবে লিখতে পারি, 0/1 সেটাও 0 হয়, আবার 0/2 সমানও 0 হয়, 0/-3 সমানও 0 হয়, যেরকম খুশিভাবে প্রকাশ করতে পারি। এখানে দেখো সবকটাই হোল্ড করছি কন্ডিশনটা, 0 একটা পূর্ণ সংখ্যা, 1ও একটা পূর্ণ সংখ্যা, আবার 1টা 0-এর সঙ্গে সমান নয়, 2 সেমভাবে 0 ও 2 সেও দুটো পূর্ণ সংখ্যা, আবার 2টা 0-এর সঙ্গে সমান নয়, একইভাবে -3-এর ক্ষেত্রেও সেটাই হচ্ছে। সুতরাং কী বলতে পারি, 0 একটা মূলদ সংখ্যা, উত্তর হবে ইয়েস, 0 একটা মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা কী হবে এবার, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, যেমন √2, দেখো √2কে কি আমি কি পি বাই কিউ আকারে লিখতে পারবো? পি বাই কিউ আকারে লিখতে পারবো না, কারণ √2/1 হবে, যেখানে √2 দ্বারা তো পূর্ণ সংখ্যা নয়, তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না। √2, √3, √5 এগুলো সব কি অমূলদ সংখ্যা, এগুলো সব অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এর ইংরেজিটা হচ্ছে কারে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এই যে সংখ্যাটা জানলাম, এটাকে আমরা একটা জায়গায় বোঝার চেষ্টা করি, খুব সুন্দরভাবে দেখো বোঝার চেষ্টা করো। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও কোনটা অসুবিধা হচ্ছে বুঝতে। দেখো সর্বপ্রথমে আমরা লিখব 1, 2, 3, 4 এইভাবে লিখছি, তাহলে এটা কি জানি আমরা, ন্যাচারাল নাম্বার n। ঠিক আছে, তারপরে আসে দেখো 0 অ্যাড করলাম, এইভাবে করছি, এটাকে কার ঘর বলবো আমরা, হোল নাম্বারের ঘর। ঠিক আছে, হোল নাম্বার বললাম। তারপরে দেখো 0 +-1 +-2 +-3 এইভাবে চলছে, এটাকে কার ঘরে আমরা জানি, পূর্ণ সংখ্যা, বা সেটা জেড দ্বারা প্রকাশ করলাম, ইন্টিজার। আর তারপরে কি করব, এইগুলো সব কি, এইগুলো সব হচ্ছে কারে আমরা কিউ বলতে পারি, পি বাই কিউ আকারে, কারণ সবকটাই হচ্ছে কারে দেখো মূলদ সংখ্যা লেখা যায়, আকারে প্রকাশ করা যায়। এবার সবার উপরে কি আছে, আর রেশনাল রিয়েল নাম্বার, এই যে বাস্তব সংখ্যা বলেছিলাম না, বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে এই আর দিয়ে প্রকাশ করা যায়, এই আরমভাবে AM ডবল আর দিয়ে, এই সব করে এইগুলো সবই কি বাস্তব সংখ্যার
মধ্যে আছে, এমনকি অমূলত সংখ্যা সেটাও বাস্তব সংখ্যার মধ্যে ঢুকে আছে। ঠিক আছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করে একটা জিনিসই মনে রাখলে তোমাদের স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, বাস্তব সংখ্যা সব সম্বন্ধে তোমরা ধারণাটা করতে পারবে। ঠিক আছে, তাহলে একবার এটা দেখে নাও, হলো, ব্যাস। আচ্ছা, তোমরা সবাই ক্লাস 7-এ সমাধান শিখেছিলে। এই সমীকরণ গঠন সমাধান বলে একটা চ্যাপ্টার ছিল, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল এবং খুবই সহজ বিষয় ছিল এটা। সেইখান থেকে তোমরা বলো তো সেই জিনিসটা থেকে আমরা কী শিখেছি। ধরো একটা এই সমাধান আমি দিলাম, x+2 = 10। এক্স সমাধান করতে বলা হয়েছে, মানে কি এক্সের মানটা বার করতে হবে, সেটাই সমাধান, তোমরা সবাই জানো। তাহলে সেটাকে আমরা কীভাবে করতে হবে, দেখো এক্স লিখলাম, এই সমান চিহ্নের এরপরে যে 10টা আছে 10টা বসে থাকবে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার আগে প্লাস আছে না, সমান চিহ্নর এপার ওপার হলে চিহ্নটা পরিবর্তন হবে। তাই এখানে প্লাস ছিল, এইপারে আসলে কী হবে, এটা -2 হয়ে যাবে। তাহলে কি হবে, 10 থেকে 2 বাদ দিলে কত হয়, 8। আচ্ছা, এই 8টা কী বলো তো, একটা মূলত সংখ্যা না, কারণ 8টাকে দেখো আমরা প্রকাশ করতে পারি 8/1 আকারে, সেটা p/q আকার, এবং pqটা দুজনাই হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 1টা 0 নয়। তাহলে এটা কি একটা মূলত সংখ্যা, মানে তার মানে কী পেলাম, যে আমরা ভ্যালুটা পেলাম এক্সের সমাধান ভ্যালুটা, মানটা, সেটা কি একটা মূলত সংখ্যা হচ্ছে। আবার এটা মূলত সংখ্যা, আবার এটাকে কী বলা যায়, এটা স্বাভাবিক সংখ্যাও বলা যায়, তাই না, এটা স্বাভাবিক সংখ্যা বলা যায়, আবার এটা অখণ্ড সংখ্যাও বলা যায়। কিন্তু যদি আমরা এরকম বলতাম 2, এটা সমাধান করতে বলতাম, তাহলে কি হতো, x = 2 - 2 হতো, সেটা মানে সেই +2টা পড়ে গেলে -2, 2 থেকে 2 বাদ দিলে কত হয়, 0 হয়, 0। তোমার কাছে 2 টাকা ছিল, তুমি 2 টাকার খাবার খেয়ে নিয়েছো, তাহলে তোমাদের কোনো টাকা পড়ে আছে কি, কোনো টাকাই পড়েনি, তাহলে 0 টাকা। এই 0 এটা কি, এটা একটা মূলত সংখ্যা, তোমরা একটু আগে দেখেছো 0টা কি মূলত সংখ্যা হয়। আবার এইটার একটা নাম, মানে স্পেসিফিক একটা ইয়ে আছে, কী বলো তো, এটা হোল নাম্বার, অখণ্ড সংখ্যা, হোল নাম্বার, তাই না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইগুলোই আছে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু, যেগুলো খুবই সহজ বিষয়। এবার আমরা কিছু সমাধান দেখো নিজে করি, তোমাদের এই পাঠ্য বইয়ে পেজ নাম্বার হচ্ছে 32-তে কিছু সমাধান আছে। সমাধানের মধ্যে আমি দেখো তোমাদেরকে সবসময় না নিজে করার কিছু চেষ্টা করলে না অঙ্কটা খুব ভালো বুঝতে পারবে এবং মনে থাকবে। সুতরাং সেই জন্য এখানে যে নিজে করি 3.1 আছে, সেখানে মোট 4টে অঙ্ক আছে। আমি তোমাদেরকে 2টো করে দেবো, 2 আর 4এরটা, বাকি যে 2টো তোমাদের বাড়ির কাছে দেওয়া থাকবে। যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি করে দেবো। আচ্ছা, 3এরটাও করে দেবো, শুধু 1এরটা তোমরা নিজেরা চেষ্টা করবে। দেখো তাহলে আমরা শুরু করছি, নিজে করি 3.1, 2 নম্বরের সমান বলছে কি, সমাধান করতে বলেছে, সমাধান করে মানগুলো বার করতে হবে এক্সের। প্রথম অঙ্কটা কী আছে আমি লিখে নিই, 2x + x - 1/2 = 5। দেখো প্রথম অঙ্কটা আছে 2x + x - 1/2 = 5। তাহলে আমরা প্রথমে কি করব, এই 2x এর নিচে কিছু নেই মানে কত আছে বলতে পারি বলো তো, 1 আছে। তাহলে আমরা যেমন করে আসছি ছোটো থেকে, 1 আর 2 এর লসাগু করব, 1 আর 2 এর এলসিএম কত হয়, 2 হয়। এবার 1-এর সঙ্গে কত গুণ করলে 2 পাবো, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 পাবো, সেই 2টা এই ভগ্নাংশের উপরে মানে যে লবে আছে তার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 1-এর সঙ্গে আমরা কত গুণ করলে 2 পাচ্ছিলাম, 2, সেই 2টা উপরে গুণ করলে কত হবে, 4x, 4x হবে। এবার দেখো প্লাসটা প্লাস বসাবে, 2-এর সঙ্গে কত গুণ করলে 2 পাবো, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 পাবো, সেই 1টা উপরের সঙ্গে পুরোপুরি গুণ করে দাও, 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কী পাবো, সেই সংখ্যাটাই ফেরত পাবো, বসে গেল। আর 5টা যেমন ছিল তেমন বসে গেল, সমান এই 5-এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে। ঠিক আছে, এবার দেখো তো 5x আর x যোগ করলে 5টা x জমা আবার আরেকটা x জমা, তাহলে 4টে x জমা আবার আরেকটা x জমা, তাহলে এটা কত হলো, 5টা x হলো। আর -1 পড়ে থাকলো, 2 ছিল 2 থাকলো, আর এই 5টাকে আমরা 5/1 লিখলাম। এবার কোনাকুনি গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশান। এই 5x-এর সঙ্গে কোনাকুনি কী আছে, এই 1 আছে, তাহলে এর সঙ্গে গুণ করলে 1-এর সঙ্গে গুণ করলে সেই সংখ্যাটাই আমরা ফেরত পাবো, 5x - 1 সমান চিহ্ন কী হবে, 2-এর সঙ্গে আমরা কত গুণ করব, 5, কোনাকুনি গুণ হচ্ছে,
ঠিক আছে। তাহলে এই 5x - 1 হলো, এটা কত হলো 5 দুগুণে 10। আবার সেই তাহলে একটু আগে আমরা বলেছিলাম যে সমান চিহ্নের এপার ওপার করলেই চিহ্ন চেঞ্জ হবে। এখানে -1 ছিল, আমরা ওটাকে ওই দিকে পাঠাবো, তাহলে মাইনাসটি কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ছিল 10, আবার এপার থেকে +1 এলো, তাহলে এটা কী হয়ে যাচ্ছে 5x, আর এটা 10 আর 1 11। এবার দেখো এই গুণ থাকলে না, এক্সের সঙ্গে কোনো গুণ থাকলে সেটা জাস্ট ভাগ করে দেবে। তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে গেলো, ছিল 11, তার নিচে ভাগ 5, তাহলে আনসার হয়ে গেল 11/5। তার নির্ণয় সমাধান কী হবে, 11/5। অতএব লিখতে হবে তোমাদের লাস্টে, না তো নাম্বারটা পুরোপুরি পাওয়া যাবে না। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 11/5। এটা একটা কী সংখ্যা বলো তো, মূলত সংখ্যা। পরিষ্কার আমরা বুঝতে পারছি, দেখো কনসেপ্ট যেহেতু ক্লিয়ার হয়ে গেছে আমাদের, যে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলবো যদি সেটাকে p/q আকারে লেখা যায়। এখানে পরিষ্কার দেখা পাচ্ছি 11/5টা দুটোই হচ্ছে এখানে 11/5 সংখ্যাটা p/q আকারে লেখা যাচ্ছে, এবং 11টাও পূর্ণ সংখ্যা, 5টাও পূর্ণ সংখ্যা, আর 5টা 0-এর সঙ্গে সমান নয়। হলো, ঠিক আছে। তাহলে আমরা তারপর 3-এর অঙ্কটা করি। 3-এর অঙ্কটা টুকে নিয়ে একটু দাঁড়াও, কী আছে, তিনের অঙ্কটা বলছে x/5 প্লাস 2/7 ইকুয়াল টু x/10। ঠিক আছে, দেখো তাহলে এটা কীভাবে সমাধান করব, পরিষ্কার দেখে নাও। এই এক্সগুলোকে না পাশাপাশি আনবো, মানে একদিকে আনবো। তাহলে আমার এখানে কি ছিল, x/5 ছিল, আমি এই x/10টাকে এই পারে দেখো কিছু নেই, মানে পজিটিভ আছে, প্লাস চিহ্ন আছে, এই পারে নিয়ে আসছি, মানে x/10, তাহলে মাইনাস হয়ে যাবে। আবার সমান চিহ্ন এই পারে জিনিসটাকে প্লাস ছিল, ওটাকে নিয়ে ওই পারে চলে যাচ্ছে, তাহলে এটা -2/7 হবে। ঠিক আছে, এবার লসাগু করো। 5 আর 10-এর লসাগু কত হয় আমরা জানি পরিষ্কারভাবে, 10 হয়। এবার সেই একই 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হবে। সেই 2টা এই ভগ্নাংশের লবে যে আছে তার সঙ্গে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10, 2 হলো, 2-এর সঙ্গে x গুণ করলে 2x হয়। 10-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, 10-এর সঙ্গে 1 গুণ করলে 10 হবে। সেই একটা x-এর সঙ্গে গুণ করলে, তাহলে মাইনাস ছিল মাইনাস বসে যাবে, 1-এর সঙ্গে x গুণ করলে x পাবো। আর এখানে সমান চিহ্ন দিয়ে আমরা কী ছিল, -2/7টা বসে যাবে। ঠিক আছে, তাহলে এবার কত হলো, এটা দুটো x জমা ছিল, একটা খরচ হয়ে গেছে, তাহলে কটা পড়ে থাকবে, একটা x পড়ে থাকবে। ঠিক আছে, নিচে 10 ছিল, 10 থাকলো, আর এটা -2/7 হলো। ঠিক আছে, তারপরে কোনাকুনি গুণ করো, একই প্রসেস, নিয়মটাই একই বললাম শুধু, না ওই জন্য বললাম শুধু বোঝাটার অপেক্ষা, বুঝতে পারলেই সব অঙ্কগুলোই তোমরা নিজেরাই করতে পারবে। তো x-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, কোনাকুনি গুণ 7x হবে, সমান সমান 10-এর সঙ্গে -2 গুণ করলে কত হয়, -2 গুণিতক 10 মানে 20 হবে, -20। তারপরে তাহলে সেই এবার বলেছি x-এর সঙ্গে কোনো গুণ থাকলে, x-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ আকারে থাকলে সেটা জাস্ট ভাগ আকারে চলে যাবে, তাহলে x হয়ে যাবে তোমার -20 ছিল, তার নিচে 7 ভাগ আকারে চলে গেল, তাহলে উত্তর হলো কি -20/7। ঠিক আছে, নির্ণয় সমাধান, নির্ণয় এরকম লিখতে হবে তোমাকে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু -20/7। ঠিক আছে, তারপরের অঙ্কটা বলেছিলাম করাবো, দেখো মুখে মুখে বলে দিই, তোমরা নিজেরাই পারবে। এখানে দেখো x/4 প্লাস 1/2 সমান 1/2 আছে। তাহলে এই যে প্লাস হাফটা, এটা হাফটাকে এই পারে নিয়ে যাও, এই প্লাস হাফটা এই পারে নিয়ে গেলে কী হবে, প্লাসটা এই পারে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আগে একটা হাফ জমা ছিল, আবার মাইনাস হাফ হয়ে গেল, তাহলে হাফ জমা আবার হাফ খরচ, তাহলে কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে তোমার অঙ্কটা হলো কি পরের স্টেপে, x/4 ইকুয়াল টু 0। এবার 0 সংখ্যাটাকে কী লেখা যায়, 0/1 আকারে লেখা যায়। তাহলে 1-এর সঙ্গে x গুণ করো, কোনাকুনি 1-এর সঙ্গে x গুণ করলে কত হয়, x হয়। আর 0-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 0-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কী পাওয়া যায়, আমরা 0 পাই। তাহলে 1-এর সঙ্গে x গুণ হলো, আর 0-এর সঙ্গে 4 গুণ হলো, তাহলে 1-এর সঙ্গে x গুণ করলে x সমান 0-এর সঙ্গে 4 গুণ করলে 0, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 0। ঠিক আছে, যেটা একটা কি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, কিন্তু সেটা আবার একটা মূলদ সংখ্যা।
তাহলে এইখানে কী লিখবে, প্রতিটি সমীকরণের বীজ মূলদ সংখ্যা, এটা লিখতে হবে। এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে লিখতে হবে প্রতিটি সমীকরণের বীজ মূলদ সংখ্যা। পরিষ্কার? যদি অসুবিধা হয় বলো, আমি পরে করিয়ে দেবো। ঠিক আছে, ব্যাস। এবার আমরা কিছু ধারণা আরও শিখব, যেটা খুব ভালো আমাদের পরবর্তীকালে উঁচু ক্লাসে যখন উঠবে বা বিভিন্ন পরীক্ষা দেবে তোমরা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগে। জিনিসটা কি, যে আমরা তাহলে মূলদ সংখ্যা কী ধারণা জানলাম। এবার বলো তো, দুটো মূলদ সংখ্যা যোগ করলে কি হবে? দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল কি মূলদ হবে? মূলদ সংখ্যা হবে? প্রশ্ন এটা, সংখ্যা হবে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে আমরা কী বলছি এখন? দুটো মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল কি আবার মূলদ সংখ্যা হবে? দেখা যাক এক এক করে। দেখো, যোগফলটা দেখা যাক। তুমি যে কোনো দুটো মূলদ সংখ্যা নাও। ধরো আমি নিয়েছি একটা হাফ, নিয়েছি একটা 3/4 নিয়েছি। ঠিক আছে, তাদের যোগফল করছি, যোগ একটা হাফ একটা 3/4, তাদের যোগফল করলাম। দেখো তো কী হয়, যোগ করলে 4 লসাগু হবে। 2-এর সঙ্গে কত গুণ করে 4 হয় 2, সেই 2টা একের সঙ্গে গুণ করলে 2 হবে, আর 4 একে 4 মানে এখানে 3 হবে। তাহলে এই অঙ্কটা কত পেলাম আমরা? এটা পেলাম 5/4। দেখো একটা মূলদ সংখ্যা, তাহলে যোগফল কি মূলদ, তাহলে এটাও যোগফল মূলদ সংখ্যা হলো। ঠিক মেরে দাও। বিয়োগ করে দেখো, একই সংখ্যা নিয়ে বিয়োগ করে দেখো, বা তোমরা অন্য কোনো সংখ্যা নিয়ে বিয়োগ করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কি হবে, এখানে হাফ নিলাম, এবার শুধু বিয়োগের চিহ্ন দেবো, 3/4। তাহলে এটা করলে কত হয়? 4 হবে। 2 - 3 হবে। 2 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 মানে ধরো এখানে বড় কে 3, 3 থেকে 2 বাদ দাও 1, কিন্তু চিহ্নটা কার ছিল? 3-এর আগে মাইনাস ছিল, ওটা 3টা যেহেতু বড় তার চিহ্ন হবে, তাহলে -1/4। সেটাও কি একটা মূলদ সংখ্যা? তাহলে বিয়োগফলও হলো। গুণফলটা করে দেখো, গুণফলটা হবে কি না? হাফ নাও, আর এটা অন্য নেবে বলছে নাও, 5/8 নাও। তাহলে দেখো লবে লবে গুণ হয়, তাহলে এটাকে লেখা এরমভাবে, আর হরে হরে গুণ হয়। এই 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 5 হয়। 8-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 16 হয়। এটাও একটা মূলদ সংখ্যা, তাহলে গুণফলও হলো। ঠিক আছে, কিন্তু ভাগফলটা দেখো তো, ভাগফলটা যদি আমরা হাফ আর ওই 5-এর যদি আমরা হাফ ভাজিত 5/8 করি, তাহলে এটা কী হবে? আচ্ছা, ভগ্নাংশের ভাগ তোমরা জানো যে ভাগটা গুণের চিহ্ন হয়ে যাবে, আর এটা তারপরটা উল্টে যাবে, লবটা হর হবে, হরটা লব হবে। তাহলে এইখান থেকে আমরা কী বলতে পারি? লবে লবে গুণ 1 × 8, হরে হরে গুণ 2 × 5, তাহলে এটা হলো 8/10। কাটাকাটি যাবে, এটা 2 × 4 = 8 আর 2 × 5 = 10। ঠিক আছে, সেটা 4/5, সেটাও কি একটা মূলদ সংখ্যা। কিন্তু এখানে কিন্তু আছে, কি ব্যাপার? দেখো, 0 তো একটা মূলদ সংখ্যা আমরা জানি, আর আমরা যে কোনো একটা নাও, 5/8 একটা মূলদ সংখ্যা জানি। যদি আমরা 0 ভাজিতক 5/8 করি, তাহলে আমরা কি পাবো? 0/5/8 = 0 পাবো, সেটা মূলদ সংখ্যা। কিন্তু যদি উল্টে দিই, 5/8 ভাজিতক 0 করি, তোমার তো বলেছে ভাগফল, দুটো মূলদ সংখ্যার ভাগফল, তাহলে 5/8 ভাজিতক 0 করলে কি হবে? 5/8 ভাজিতক 0, নিচে তো 0 হলে ভাগ করা যায় না, এটা কি হয়? এটা অসঙ্গত হয়, অসংগত। ঠিক আছে, আনডিফাইন। তাহলে এটা হবে না। যখন একটা হচ্ছে না, তখন তাহলে ভাগফলটা কি বলবো আমরা? ভাগফলটা বলবো হবে না। তাহলে দুটো সংখ্যার ভাগফল, দুটো মূলদ সংখ্যার ভাগফল কি? মূলদ সংখ্যা হবে না, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, কেন বলতে পারি? দেখো, তুমি তো প্রশ্ন করতে পারো যে স্যার এটা তো এখানে হচ্ছে, তাহলে আর বলবো না কেন? দেখো, তুমি কাউকে খারাপ প্রমাণ করার জন্য তার একটা উদাহরণই যথেষ্ট। যখন কোনো প্রমাণ করতে যাবে, তার প্রুফ করতে হয়, মানে যদি সেটা সত্য হয় সেটা প্রুফ করলে হয়ে যায়। কিন্তু যদি কাউকে মিথ্যা প্রমাণিত করতে চাও, তাহলে তার যে কোনো একটা এক্সাম্পল, মানে উদাহরণ দেবে, যার জন্য সেটা স্যাটিসফাই করছে না,
তাহলেই যথেষ্ট। যেমন দেখো, তোমাকে যদি বলে যে তোমার বাড়ির লোক বলছে যে দেখ পাশের বাড়ি ওই রাম ছেলেটা কত ভালো, কারোর সঙ্গে মারপিট করে না, সবসময় পড়াশোনা করে, তুই সবসময় মারপিট করিস, এরকম বলছে। তাহলে তুমি যদি তোমার ওই তোমাকে যারা বলছিল কথাটা, তাদেরকে যদি একবার দেখাতে পারো যে রাম মারপিট করছে কারোর সঙ্গে, তাহলে কথাটা ভুল প্রমাণিত হয়ে গেল। সেইটাই হচ্ছে এখানে বিষয়। এই 5-এর 8 আর 0 নিলাম, দুটোই মূলত সংখ্যা, কিন্তু দেখো 5-এর 8 ভাজিতক 0 করলে সেটা তো ভাগ করা যাবে না। যেই ভাগ করা যাচ্ছে না, তখন তুমি বলতে হবে কি ভাগফলটা, দুটি সংখ্যা ভাগফল সর্বদা মূলত হবে না, মূলত হবে কিন্তু সর্বদা মূলত হবে না, সর্বদা মূলত হবে না, মূলত হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বিষয়। হলো, এবার আমরা আর দুটো জিনিস বাকি আছে থিওরি হিসাবে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। করার পরে আমরা কষে দেখিটা দেন করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তখন থিওরিটা আগে একটু ভালো করে বুঝে নাও, নেওয়ার পরে দেখবে কোনো অসুবিধা হবে না। কি হচ্ছে এই দুটো জিনিস শিখব, বিনিময় নিয়ম আর কি সংযোগ নিয়ম। এই দুটো জিনিস আমরা কি জানবো মূলত সংখ্যার ক্ষেত্রে। বিনিময় নিয়ম বলতে কী বোঝে দেখো, আমরা জানি যেটা, যারা জানো না জেনে নাও, আর যারা জানো তারা আরও একটু ভালো করে মনে করে নাও। এ আর বি ধরো দুটো সংখ্যা, তাদের যোগ করলাম বা বিয়োগ করলাম, যা খুশি, এখানে বিয়োগও দিতে পারো, বিয়োগ করলাম, যা হবে যদি বি আর এইটা করলে তাই হয়, তাহলে বলবে সেটা বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে আমার প্রশ্ন, বিয়োগের ক্ষেত্রে কি বিনিময় নিয়ম মেনে চলবে? দেখো 2 + 3 করো আর যা হবে 5, আবার তুমি 3 + 2 করো, দেখো 5 হবে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে 2 - 3 করলে তোমার কত হচ্ছে -1, আবার 3 - 2 করলে কত হচ্ছে 1। তাহলে -1 আর 1 তো সমান নয়, তাহলে কি হবে, বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মানবে না, শুধুমাত্র যোগের ক্ষেত্রে মানবে। ঠিক আছে, সেটা এবার এখানে আমরা জানবো কি মূলত সংখ্যা দিয়ে, আমরা উদাহরণ নিয়ে দেখি। ঠিক আছে, মূলত সংখ্যা নিয়ে আমরা একটা উদাহরণ নিয়ে দেখি যে বিনিময় নিয়মটা মানছে কিনা। ঠিক আছে, ধরো তোমাদের বইই আছে, দেখবে 5-এর 7 নাও আর হচ্ছে একারে 6/11 নাও। দেখো যোগ করে দেখো কত হয় বিনিময় নিয়ম। এই 5/7 যোগ 6/11, এটা করলে কত হবে বলো? লসাগু কত হবে? 7 আর 11 লসাগু কত হয়? 7 আর 11 77 হয়। সেই একই পথে 7-এর সঙ্গে কত গুণ করলে 77 হবে? 11। সেই 11টা 5-এর সঙ্গে গুণ করলে কত হয়? 55 প্লাস 11-এর সঙ্গে কত গুণ করলে 77 হবে? 7। 6 7-এ কত হবে? সেই 7 আর 6-এর সঙ্গে গুণ করতে হবে, 42। তাহলে এটা কত হলো? 5 6 7, 5 4 9, 97/77। এটা পেলে এবার উল্টোটা করে দেখো, 6/11 প্লাস 5/7, সেই 77 লসাগু হবে 11 আর 7-এর। 11-এর সঙ্গে কত গুণ করলে 77 হয়? 7। 6-এর সঙ্গে 7 গুণ করতে হবে, 42 হবে, প্লাস 7-এর সঙ্গে কত গুণ করলে 77 হবে? 11। 5 11 55 হবে, সেই একই জিনিস 97/77। তাহলে আমরা বলতে পারছি কি যে এখানে a + b = b + a হোল্ড করছে। তার মানে এটা কি বিনিময় নিয়ম মেনে চলছে। ঠিক আছে, সেই একইভাবে তোমরা যদি ওইটা বিয়োগ করে দেখো যে 5/7 - 6/11 করে যা উত্তর পাবে, 6/11 - 5/7 করে দেখবে সেই উত্তরটা পাবে না, মানে বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলছে না, যেটা আমি আগে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। এখানে গুণের ক্ষেত্রে দেখা যাক, ওই একই সংখ্যা নিয়ে দেখো, 5/7 গুণিতক 6/11 করলাম, করলে কত হবে? লবে লবে গুণ করলে কত হয়? 5 6 30 হবে, আর হরে হরে গুণ করলে কত হয়? 7 × 11 মানে 77 হবে। পেলে যদি উল্টো করতাম, 6/11 গুণিতক 5/7, মানে জাস্ট উল্টো বসিয়ে দাও, এটা গুণ করলে কত হবে? সেই 6 5 30 হবে, আর 11 7 77 হবে, দুটো সেম জিনিস।
তার মানে গুণের ক্ষেত্রে কী হবে, সংযোগ নিয়ম বিনিময় নিয়ম মেনে চলছে, মানে a cos b ইকুয়াল টু b cos a, এটা মেনে চলছে। তাহলে বিনিময়ের ক্ষেত্রে কি বিনিময় নিয়ম মেনে চলছে। কিন্তু ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলবে কি, ধরো দুটো সংখ্যা নিলাম, একটা হাফ নিলাম আর একটা 3/5 নিলাম, ঠিক আছে, একটা হাফ আর একটা 3/5 করে দেখো তো কী হয়, হাফ ভাজিতক 3/5, এটা করলে কি হয়, হাফ গুণিতক 5/3, তার মানে এটা হবে তোমার লবে লবে গুণ 5 × 1 মানে 5, হরে হরে গুণ 6 হলো। উল্টে দাও, উল্টে যদি দিই এখানেই করি পাশে সুবিধা হবে বুঝতে, 3/5 ভাজিতক হাফ, উল্টে দিলাম, দিলে এটা কত হবে 3/5 গুণিতক 2/1 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 3 দুগুণে 6 আর 5 × 1 করলে 5, দেখো 5-এর 6 আর 6-এর 5 দুটো তো আলাদা, একই না। তাহলে ভাগের ক্ষেত্রে কী হবে, বিনিময় নিয়ম মেনে চলে না, মানে a ভাজিতক b নট ইকুয়াল টু b ভাজিতক a, এটা নট ইকুয়াল টু হলো, ব্যাস বিনিময় নিয়মটা হয়ে গেল। আর একটা জিনিস আছে সংযোগ নিয়ম, সেটা আমরা পরে যখন কোষে দেখি করব, কোষে দেখি যখন আমরা করব তখন যা অঙ্ক আসবে সেখানে আমরা সংযোগ নিয়মটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। এখন আমরা কিছু অঙ্ক করি, নিজে করি 3.2টা করি, দেখো তারপরে কোষে দেখি যাব, নিজে করি 3.2, এগুলো মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। দেখো 2-এর 9-এর সঙ্গে তোমার প্রথম অঙ্ক বলেছে 2-এর 9-এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো, বলো তো 2-এর 9-এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো। আচ্ছা তার আগে তোমরা এটা বলো তো, a মাইনাস a কত হয়, 0 হয় না, এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো, a প্লাস মাইনাস a লিখতে পারি না, জাস্ট মাইনাসটা ক্লিয়ার না, কারণ প্লাস মাইনাস আমরা কী জানি, মাইনাস জানি, তাহলে এই a মাইনাস a সমান 0 জানি, সেটাকে আমরা যোগের আকারে কী লিখলাম, a প্লাস মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম, তাহলে সেটার ভ্যালুও 0 হয়, তাই না। তাহলে এটা দেখো, এবার এই জিনিসটা বুঝতে থাকলে এটা দেখো কত সহজ, বলছে 2-এর 9-এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো, তাহলে 2-এর 9-এর সঙ্গে -2-এর 9 যোগ করলে আমরা কী পাবো, 0 পাবো, একই এই কনসেপ্টে, ঠিক আছে। সেমভাবে যদি 2-এরটা বলেছে, দেখো বলেছে -9-8-এর সঙ্গে কত যোগ করলে পাবো, -9-8 মানে উল্টে দাও, আরে তোমরা তো বিনিময় নিয়ম একটু জানলে, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম হোল্ড করে, তাহলে a প্লাস মাইনাস a যদি 0 হয় তাহলে -a প্লাস a কেন 0 হবে না, বিনিময় নিয়ম উল্টে দিলে সেটা হোল্ড করছে। সেমভাবে এটা তাহলে সেটাই হবে, -9-8-এর সঙ্গে কত যোগ করলে হবে, 9-8 যোগ করলে কত পাবো, 0 পাবো, তাহলে এটা হবে 9-8 বক্সে, এখানে হবে -2-এর 9 প্রথমেরটা। 3 নম্বরটা কী বলেছে দেখো, 3 নম্বরটা বলেছে -5-এর 2, এর সাথে কত যোগ করলে 0 পাবো, তাহলে এটাকে একটু ভেঙে নাও, এটাকে কি ভাঙা যায়, মাঝে মাঝে কী হয় আমরা জানি প্লাস হয়, তাহলে 5-এর 2 হলো, তাহলে অঙ্ক হয়ে গেল এটার মতো, কত যোগ করলে পাবো, -5-এর 2 যোগ করলে, কারণ a প্লাস মাইনাসের সমান আমরা, কারণ a প্লাস মাইনাসের সমান আমরা কি 0 জানি, সেমভাবে এইটা তাহলে 5-এর 2 প্লাস -5-এর 2 সমান কত পাবো, 0 পাবো, হলো 0 পাবো। এবার 4-এরটা বলছে 5-এর 8-এর সঙ্গে 5/8-এর সাথে কত গুণ করলে 1 পাবো, তাহলে দেখো 5/8-এর সঙ্গে কত গুণ করলে 1 পাবো, জাস্ট কিছু নয় এর অনন্যক করে দেবো, অনন্যক মানে কি, উল্টে যাও, অনন্যক মানে কি, অনন্যকটা শিখে নাও, কোনো সংখ্যা ধরো a, তার অনন্যক হবে 1/a, ঠিক আছে, অনন্যক হবে 1/a, যদি 1/a থাকে তার অনন্যক হবে a, জাস্ট উল্টে দেবে, তাহলে এখানে 5-এর 8 আছে, 5-এর 8 আছে, তার অনন্যক কি 8-এর 5, এই সেই দুটো গুণ করে দাও, দেখো কত পাবে, এই দেখো 5-5 কেটে গেলো, 8-8 কেটে গেলো, কিছু নেই থাকা মানে কি 1, তাহলে কীভাবে, তাহলে 5-এর 8-এর সঙ্গে 8-এর 5 গুণ করলে কত পাবো আমরা, 1 পাবো, তাহলে কি হলো, কোনো সংখ্যার অনন্যকের সঙ্গে সেই সংখ্যা গুণ করলে আমরা কত পাবো, 1 পাবো। তাহলে এইটা বলো তো তোমরা কত হবে, -3-এর 9, এর সাথে কত গুণ করলে বলেছে 1 পাবো, এর অনন্যক করে দাও, অনন্যক করলে কত হবে, -9-এর 3, দেখো 9 কেটে গেল, 3 কেটে গেল, মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল, মানে 1 পড়ে থাকলো, কিছু নেই মানে 1, তো এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে 1 1 গুণ করলে 1, 1 1 গুণ করলে 1, আর মাইনাসে কী জানি আমরা, মাইনাসে জানি আমরা 1,
ঠিক আছে। এবার তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করতে পারে যে -3-9টাকে এই 3-9 -9-3 কেন হলো? মাইনাসটা 3-এরও গায়ে দেওয়া যায়, 9-এরও গায়ে দেওয়া যায়। সেমভাবে তাহলে তুমি -3 ধরো, -3/9 ছিল, এখানে হয়ে গেল 9/-3, এই মাইনাসটা এখানে দেওয়া যায় 9/-3, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। 6এরটা আমি যখন সংযোগ নিয়ম বলে দেবো তখন তোমরা ওটা করে নেবে, হোমওয়ার্ক করবে। 6এরটা বাড়ির কাজ থাকবে, আমি আগে সংযোগ নিয়ম বলবো, কষে দেখি এখন কিছু করাই। এর পরের ক্লাসে আমরা সংযোগ নিয়মটা শিখব, শিখে তখন ওই অঙ্কটা করা যাবে এবং বাকি 2-1টা অঙ্ক করা যাবে। তাহলে এখন আমরা শুরু করব। কষে দেখি 3, কষে দেখি 3। দেখো প্রথমের অঙ্কগুলো কি বলেছে, 1-এর দাগের অঙ্কগুলো বলেছে, 1-এর দাগের অঙ্কগুলো বলেছে সমাধান, নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি p/q আকারে প্রকাশ করি, মানে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে বলেছে। অঙ্কগুলো সবই সহজ অঙ্ক, তোমাদের একটু আগে করিয়েছি আমি 2টো সমাধান, সেই জিনিস আমি তোমাকে তাও এখানে কিছু করিয়ে দিচ্ছি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, প্রথম অঙ্কটা বলেছে 7x = 14। তাহলে তারপরে আমরা কী লিখব, বলেছিলাম গুণ থাকলে কি হয়, এবারে গিয়ে ভাগ হবে, তাহলে x = কী হয়ে যাবে 14/7। এই 14/7কে আমরা কী লিখব, 7×2 7, 1 7, 7×2 14, তাহলে কত হয়ে গেল 2/1। এটা কী বাই আকারে, p/q আকারে, অতএব লিখব নির্ণেয় সমাধান x = 2/1 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, বির অঙ্কটা আর হচ্ছে কার তোমার সির অঙ্কটা একই অঙ্ক, তাহলে আমি এখানে বিটা করাচ্ছি, সিটটা তোমরা সি নয় ই, বি আর ইর অঙ্কটা একই, আমি এখানে বিটটা করাচ্ছি, তোমরা সিটটা করবে। দেখো বিটটা কি, বিটটা হচ্ছে কারে তোমার 4b + 32 = 0। এখানে বিটা হচ্ছে চলরাশি, তাহলে তোমার বির মানটা বার করতে হবে। তাহলে 4b থাকলো, এই 32টাকে ওই পারে পাঠিয়ে দেবো, ছিল 0, 32 আগে প্লাস ছিল, সেটা এই পারে গেলে কত হবে -32, তাহলে 4b পড়ে থাকলো, 0 থেকে কিছু বাদ দিলে কি হয় সেইটাই বাদ থাকে, -32 হলো। এবার আমি একটু আগে বললাম গুণে থাকলে কি হয়, ভাগ হয়, -32/4 হবে। তাহলে অঙ্কটা কী হয়ে গেল, 4 × 1 = 4, 4 × 8 = 32, -8/1। একইভাবে লিখে দেবে, অতএব নির্ণেয় সমাধান b = -8/1। ঠিক আছে। সির অঙ্কটা দেখো, সির অঙ্কটা কি বলছে, সি বলছে 11x = 0। তাহলে এটা কি, এক্সের ভ্যালু বার করতে হবে, সেই এক্সের আগে 11 কী হয়েছে গুণ হয়ে আছে, এখানে 0 ছিল, তাহলে এখানে ভাগ করে দাও, তা 0/11 করলে কী হয়, 0ই হয়। 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কী হয়, 0 হয়। অতএব নির্ণেয় সমাধান কী হয়ে গেল, সমাধান এই 0 হবে, কিন্তু 0টাকে আমরা ঘন শাখা লিখতে হবে, তাহলে x = 0/, তুমি যা হোক লেখো 0/11ই লিখতে পারো, এরমভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, p/q আকারে লিখলাম। ঠিক আছে। তাহলে সি ডিটটা, আচ্ছা ডিটটাও দেখো সেম অঙ্ক, ডিটটা বির মতো সেম অঙ্ক। এখানে কি বলেছে 5m - 3 = 0, তাহলে 3টা এবার পাঠিয়ে দেবো, চলে যাবে, তাহলে 5m = 3 হবে, আর তারপর এম এর সঙ্গে তো 5 গুণ আছে, 5টা ভাগ করে দেবো, তাহলে 3/5 হবে। ঠিক আছে। তাহলে এই ডিও হোমওয়ার্ক থাকবে আর ইও হোমওয়ার্ক থাকলো, তোমাদের করে নেবে। ঠিক আছে। আমি এখন করাবো এফেরটা, এফের অঙ্কটা টুকে নেওয়া যাক। কী বলছে, t = 8 - 12t। এখানে তার মানে টিটা তার মানে চলরাশি, চলরাশি মানে কি, যেটা ভ্যারি করে, তাহলে টিটা আমাকে বার করতে হবে। চলো বার করা যাক, সহজ অঙ্ক। যেখানে আমি কি বলেছিলাম, টি হোক এক্স হোক, যেগুলো আছে আলাদা আলাদা দিকে, সেগুলো একদিকে আনতে হবে। তাহলে এই পারে টি ছিল, এই পারেও টি আছে, -12t আছে, সেটা সমান চিহ্ন এপারে আনলে কী হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, +12t হয়ে গেল, আর সমান চিহ্ন 8 পড়ে থাকলো। ঠিক আছে। টি আর 12t, একটা টি জমা 12t জমা, কটা হলো, 13টা টি হলো, সমান 8 হলো। তাহলে এবার এইখান থেকে কি সেই গুণ আকারে আছে, দেখো একই জিনিস, টিটা পড়ে থাকবে, টির সঙ্গে চলরাশির সঙ্গে কোনো কিছু গুণ থাকলে সেটা এপারে ভাগ আকারে হবে, তা ছিল 8, তার নিচে ভাগ আকারে কত হলো, 13 হয়ে গেল।
তাহলে নির্ণয় সমাধান কত হয়ে গেল? এইটা নির্ণয় সমাধান, যেটা কি আকারে, মূলত সংখ্যা আকারেই আছে। নির্ণয় সমাধান t = 8/13 হলো। ঠিক আছে, বাকি দেখো জির অঙ্কটা, জিরটাও সেম অঙ্ক বলেছি টির মতো, সেখানে শুধু ওয়াই দেওয়া আছে 6y। মুখে মুখে বলে দিচ্ছি, দেখো তোমরা চেষ্টা করবে সবসময়। দেখো আমি চাই তোমরা নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করার পর না পারলে আমি আছি, তাকে চেষ্টাটা করো, দেখবে নিজেরা পারলে একটা ভালো লাগবে, ভিতরে একটা ভালো লাগবে যে অঙ্কটা আমি করলাম, সেই ফিলিংসটা আমি তোমাদের মধ্যে আনতে চাইছি। তাহলে দেখো 6y = 5 + y আছে, তাহলে 6y 5 + y আছে, ওয়াইটা ওই পারে আছে, এই পারে নিয়ে চলে আসো। তাহলে 6y ছিল, তাহলে -y হয়ে যাবে, আর = 5 হয়ে যাবে। তাহলে 6y থেকে y বাদ দিলে কত হয়? 5y। 5y = 5, তাহলে y ভ্যালু কত হয়ে যাবে? 5/5 মানে 1। চেষ্টা করো, না পারলে আমি আছি। ঠিক আছে, আজ আমরা আর একটা অঙ্ক করব, 2-এর দাগে অঙ্ক করব, করে আমরা এই পর্যন্ত বন্ধ করব। করার পরে পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্ক কটা কষে দেখি করব, এবং ওই সংযোগ নিয়মটাও শিখে নেব। 2-এর অঙ্কটা কী বোঝায়? ওই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, 2-এর অঙ্কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলেছে? y = -5/4 হলে তোমাকে বার করতে বলেছে, দেখাতে বলেছে -y = y কিনা যাচাই করতে বলেছে। যাচাই করা মানে প্রমাণ করা। ঠিক আছে, আমরা তাহলে আগে এটাকে কী বলে? বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখব, কী আছে বাম পক্ষ সমান কী আছে? -y। ওই বাম পক্ষ -y এটা করে দেখবো যে ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি কিনা। আচ্ছা, মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দাও, এখানে মাইনাস ছিল বসিয়ে দাও। ওয়াইয়ের ভ্যালু কত বলেছে ওরা? -5/4 বলে দিয়েছে, ব্র্যাকেট ক্লোজ করো। আমরা একটু আগে আমরা কী জানি? মাইনাস গুণিতক মাইনাস সমান আমরা জানি প্লাস, প্লাস গুণিতক প্লাস সমান কী জানি আমরা? প্লাস। মাইনাস গুণিতক প্লাস সমান কী জানি? মাইনাস। আর প্লাস গুণিতক মাইনাস সমান জানি কি? মাইনাস। এই কটা মনে রাখবে, ঠিক আছে, সমাধান করার জন্য লাগবে। তাই দেখো, মাইনাস কিছু নেই মানে গুণের চিহ্ন আছে, মাইনাস গুণিতক মাইনাস সমান কী জানি আমরা? এই মাইনাসটা পড়ে থাকলো বাইরে, আর ভিতরটা মাইনাসে প্লাস হয়ে গেল, +5/4। একটু প্লাস মাইনাসে মাইনাস গুণিতক প্লাস কত? মাইনাস গুণিতক প্লাস দেখো মাইনাস, তাহলে মাইনাস কী হবে? 5/4 হবে। আর এটাই দেখো তোমার ওয়াইয়ের ভ্যালু বলেছিল, এটাই তোমার ওয়াইয়ের ভ্যালু। ওয়াই সমান কি? -5/4। তাহলে এটাই কী হয়ে গেল? ওয়াই সমান কী হয়ে গেল? ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, সুন্দর অঙ্ক হলো না? ভালো অঙ্ক, দেবে তোমরাও নিজেরাও পারবে পরের অঙ্কগুলো। চেষ্টা করো, যদি না পারো আমি তো পরের দিন থেকে স্টার্ট করছি, আবার কষে দেখি, আবার নেক্সট ক্লাসে আমরা বাকি কটা করে নেব। তাহলে আজকের এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভালো লাগে এবং বুঝতে পারো, তাহলে এই চ্যানেলটা তোমাদেরই চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আরও নতুন নতুন ভিডিও এবং এইভাবে অঙ্ক করে তোমাদের দিতে আমি উৎসাহ পাই, সেটা দেখো তোমরা। ঠিক আছে, অঙ্ক করো।